ইভলিউশন এখনো চলছে, তোমার শরীরের মধ্যেই চলছে। আর এটা একটা অনগোয়িং প্রসেস। লক্ষ, লক্ষ বছর আগে এটা থেমে যায়নি। ইভলিউশন পোকিমনের মতো নয় যে ইনস্ট্যান্টলি একটা স্পিসিস আপগ্রেড হয়ে যাবে। Caterpie? What? It's evolving! Oh. Caterpie, this is so great! ইভলিউশন খুবই স্লো একটা প্রসেস আর এটা কন্টিনিউয়াসলি চলছে। কিন্তু সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই এই ডাউটটা ক্লিয়ার করে দিই যে ইভলিউশন যদি কন্টিনিউয়াসলি চলে তাহলে মাঙ্কি থেকে কেন মানুষ হচ্ছে না? আর এই বিষয়ে অলরেডি আমি এই ভিডিওতে বলেছি। তাও আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমরা হোমো সেপিয়েন্সরা মাঙ্কি থেকে আসিনি। আমরা এবং মাঙ্কি, শিম্পাঞ্জি, এপস এরা প্রত্যেকে একটা কমন অ্যানসেস্টর থেকে এসেছে। তারা বিবর্তিত হয়েছে বিবর্তনের একটা অন্য শাখায় আর আমরা বিবর্তিত হয়েছি অন্য শাখায়। বিবর্তন দেখার জন্য তোমাকে টাইম মেশিনে করে লক্ষ, লক্ষ বছর আগে যাওয়ার দরকার নেই। একটা হসপিটালে গেলেই তুমি বুঝতে পারবে। যখন কেউ অ্যান্টিবায়োটিক্স নেয়, কিছু ব্যাকটেরিয়া মারা যায়। আর কিছু ব্যাকটেরিয়া তাদের র‍্যান্ডম মিউটেশনের ফলে অ্যান্টিবায়োটিকটাকে রেজিস্ট করে এবং বেঁচে থাকে। তারা মরে না। আর তারপর সেইসব ব্যাকটেরিয়া যখন রিপ্রোডিউস করে, তখন সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট করার যে বৈশিষ্ট্যটা, সেটা তাদের মধ্যে থেকে যায়। আর এটা শুধুমাত্র একটা থিওরি নয়। এটা অলরেডি অবজার্ভ করা গিয়েছে ল্যাবেতে। যেমন MRSA অর্থাৎ মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং কোলাই আর টিবি অর্থাৎ টিউবারকুলোসিস এইসব ব্যাকটেরিয়াও দেখা গিয়েছে যে প্রচুর অ্যান্টিবায়োটিকের এগেনস্টে অলরেডি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। 2016 সালে একটা এক্সপেরিমেন্টও হয়েছিল যেখানে সায়েন্টিস্টরা একটা বড় পেট্রি ডিশে কোলাই রেখেছিল একদিকে আর একদিকে অ্যান্টিবায়োটিক রেখেছিল। কয়েকদিন পরে দেখা গিয়েছিল যে কোলাই ব্যাকটেরিয়াগুলো যে মারাত্মক অ্যান্টিবায়োটিকের যে বাধা ছিল সেটা অতিক্রম করতে সক্ষম হয়েছে, অর্থাৎ বিবর্তন যেটা রীতিমতো ক্যামেরাতেই ধরা পড়েছে। ডারউইনের যে গ্যালাপাগোস থেকে ফিঞ্চ পাখি বিবর্তনের কথা শুনেছ? সেই ফিঞ্চ পাখি বিবর্তন এখনও চলছে আর সেটাকে রীতিমতো অবজারভেশনেও রাখা হয়েছে। 1970-এর দশকে দুজন বায়োলজিস্ট পিটার এবং রোজমেরি গ্র্যান্ট এই পাখি নিয়ে কয়েক দশক ধরেই পরীক্ষা চালান। আর সেখানে দেখা যায় যে যখন একটা খরা চলছিল সেই সময় যে ফিঞ্চ পাখিগুলোর ঠোঁট বড় এবং শক্ত ছিল তারা সার্ভাইভ করতে বেশি সক্ষম হয়, কারণ তারা শক্ত বীজগুলো ভাঙতে সক্ষম হয়েছিল। আর মাত্র ২ বছর পরেই দেখা যায় যে সমস্ত ফিঞ্চ পাখিদের ঠোঁটের গড় সাইজ বৃদ্ধি পেয়েছে। আর এটাই ইভলিউশন, যার প্রমাণও আছে এবং কোন সময় হয়েছে সেটাও পরিষ্কার, আর যার ক্লিয়ার ডেটাও আছে। তবে ইভলিউশন দেখার জন্য সবসময় তোমাকে মাইক্রোস্কোপ ইউজ করতে হবে তা নয়। তুমি পাশের বাড়ির কুকুরটাকেও দেখতে পারো আর সেখানেও বিবর্তন দেখতে পাবে। পৃথিবীতে যে সমস্ত কুকুরের ব্রিডস পাওয়া যায় তার সবগুলোই মাত্র ১৫,০০০ বছরের মধ্যেই উলফস থেকে বিবর্তিত হয়েছে। আর সেটা নিজে থেকে হয়নি। এগুলো মানুষের জন্যই সম্ভব হয়েছে। কিন্তু এই বিবর্তন মানুষ সৃষ্টি করেনি। মানুষ শুধুমাত্র সেই সব বৈশিষ্ট্যগুলোই বেছে নিয়েছে যেগুলো তাদের পছন্দ। যেমন সাইজ, কালার, বিহেভিয়ার ইত্যাদি। আর ইভলিউশন বাকিটা হ্যান্ডেল করে নিয়েছে। আর এটাই হলো আর্টিফিশিয়াল সিলেকশন, যেখানে মানুষ ম্যানেজ করছে ইভলিউশনটাকে। কিন্তু এর একটা সমস্যা আছে। আমরা যে ধরনের লুকস চাই কুকুরের সেটা আমরা পেয়ে যাই, কিন্তু তার একটা কস্ট পে করতে হয়। যেমন পাক্স কুকুর, নিশ্চয়ই তোমরা দেখেছো। এটা দেখতে সত্যিই কিউট। কিন্তু তুমি কি নোটিস করেছো যে সবসময় হাঁপায়? অর্থাৎ এর শ্বাসকষ্ট হয়। আর এর কারণ হলো এই পাক্স কুকুর আর্টিফিশিয়াল সিলেকশনের জন্যই তৈরি হয়েছে। অর্থাৎ মানুষের যে পছন্দ সে অনুযায়ী তৈরি হয়েছে। কিন্তু তাদের যে ফেসিয়াল স্ট্রাকচার সেটার জন্য তাদের ব্রিদিংয়ের প্রবলেম হয়। আর এটা একটা খুঁত। এর যে দেহের গঠন সেটা প্রপার নয় এদের ব্রিদিংয়ের জন্য। আর এটাই আর্টিফিশিয়াল সিলেকশনের একটা সমস্যা। অনেকের এই ধারণা আছে যে মানুষের বিবর্তন বন্ধ হয়ে গিয়েছে। আমরা আমাদের ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছি। এরপরে আমাদের আর ইভলিউশন সম্ভব নয়। কিন্তু আমাদের ইভলিউশন হচ্ছে। আর সেটা আমাদের লুকস নয়, বরং অন্যান্য ক্ষেত্রে। যেমন ল্যাকটোজ টলারেন্স। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী শৈশবের পরে তাদের দুধ হজম করার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু ইউরোপ, এশিয়া, আফ্রিকাতে প্রচুর এমন মানুষ আছে এখন যারা বয়স্ক অবস্থাতেও দুধ হজম করতে পারছে। আর সেটা হয়েছে মিউটেশনের জন্য। কারণ দুধ একটা ইম্পর্টেন্ট ফুড সোর্স। হাই অ্যালটিটিউড অ্যাডাপ্টেশন। তিব্বত বা আন্দিজ এইসব উঁচু এলাকায় যেসব মানুষ বসবাস করে তারা খুব অল্প অক্সিজেনেই সহজেই ব্রিদিং করতে পারে, যেটা আমরা যারা সমতলে থাকি তারা করতে পারবো না যদি অত উঁচুতে যায়। কারণ তাদের জিন ওই পরিবেশে থাকতে থাকতে ইভলভ হয়েছে। আর তার ফলে তারা থিন এয়ারেও এবং অল্প অক্সিজেনে থাকা সত্ত্বেও তাদের ব্রিদিংয়ের কোনো প্রবলেম হয় না। তাই হ্যাঁ, ইভলিউশন এখনও চলছে।
তুমি শুধুমাত্র এর আপডেটের নোটিফিকেশনটা পাও না। এতক্ষণ যে ইভলিউশনের কথা বলছিলাম সেগুলো ছোট ছোট পরিবর্তন, অর্থাৎ মাইক্রো ইভলিউশন, আর সেটা অল্প সময়ের মধ্যে দেখা সম্ভব। কিন্তু ম্যাক্রো ইভলিউশন, যেখানে আলাদা একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হবে, নতুন একটা স্পিসিস তৈরি হবে, বড় রকম কোনো চেঞ্জ দেখা যাবে, সেটা হতে কয়েক লক্ষ বছর লেগে যেতে পারে। তাই সেটা দেখা খুব ইজি নয়। তবে সায়েন্টিস্ট সেটাও ল্যাবে দেখতে সক্ষম হয়েছে। কিন্তু এটা মানুষের ইভলিউশন নয়, এটা ব্যাকটেরিয়ার ইভলিউশন। কারণ ব্যাকটেরিয়া খুব ইজিলি রিপ্রোডিউস করতে পারে এবং ব্যাকটেরিয়া অনেকগুলো জেনারেশন আমরা সহজেই অবজার্ভ করতে পারবো। আর সেটাই করেছিলেন 1988 সাল থেকে রিচার্ড লেন্সকি নামে একজন সায়েন্টিস্ট, যিনি কোলাই ব্যাকটেরিয়ার উপর এই এক্সপেরিমেন্টটা করেন। এবং সেখানে দেখা যায় যে 75,000 জেনারেশন পরে কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য। আর তার মধ্যে একটা হলো সাইট্রেট খাওয়ার ক্ষমতা। এই সাইট্রেট খাওয়ার ক্ষমতাটা যে অরিজিনাল ব্যাকটেরিয়া নেওয়া হয়েছিল তার মধ্যে ছিল না। অরিজিনাল কোলাই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এমন কোনো মেকানিজম ছিল না যাতে তারা অক্সিজেনেটেড এনভায়রনমেন্টে সাইট্রেট খেতে পারে। কিন্তু 75,000 জেনারেশন পরে সেটা ডেভেলপ করে। আর এটাই হলো ইভলিউশন, যেখানে মিউটেশন আর ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে একটা নতুন জেনেটিক ফাংশন তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি সেই প্রসেসটা যেটা ক্রিটিক্সরা ক্লেম করে যে হয় না, সম্ভব নয়। তাই এরপরে যখন কেউ তোমাকে বলবে যে ইভলিউশন শুধুমাত্র একটা থিওরি, এটা সত্যি নয়, তাকে তুমি বলতে পারো যে গ্র্যাভিটিও একটা থিওরি। তাই বলে কি তুমি আকাশে উড়ে বেড়াতে পারো? ইভলিউশন কোনো প্রাচীন গল্পকথা নয়। এটা চলছে হসপিটালে, ফার্মসে, আইল্যান্ডে, এমনকি তোমার মধ্যেও চলছে। আর আমরা সবাই এই চলমান এক্সপেরিমেন্টের একটা অংশ।